এটি সালমান এফ রহমানের বাড়ি। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। গত 5 আগস্ট যখন শেখ হাসিনা স্বৈরাচার সরকারের পতন ঘটে, তখন পুরো বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সব আত্মগোপনে চলে যায়, পালিয়ে যায় নানান দিকে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে শোনা গেছে যে কিছু নেতাকর্মী ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন এবং কিছু নেতাকর্মী বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এবং কিছু নেতাকর্মী যে যার মতো করে নানান জায়গায় লুকিয়ে আছেন। এই যে একটি পরিস্থিতি তৈরি হলো গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পরে, এইরকম একটি ঘটনা পূর্বে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি এবং এরকম অস্বাভাবিক চিত্র আর কখনো কেউ এই বাংলাদেশের মানুষ দেখেনি। এর আগেও বহুবার বাংলাদেশে সরকার পতন হয়েছে এবং গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু এই চেঞ্জিংয়ের পরে এমনভাবে ডিজাস্টার হওয়া এবং সারা বাংলাদেশে নেতাকর্মীরা পালিয়ে যাওয়া, নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু এর আগে কখনোই আমরা ঘটতে দেখিনি। তাহলে কথা হচ্ছে, এই ধরনের ঘটনা এবার কেন ঘটলো? এর আগেও যেটা হয়েছে, এর মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ থেকে এইভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি, যেটি ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছেন। তো প্রশ্ন হলো, এই নেতাকর্মীরা যখন পালিয়ে গেলেন তখন সারা দেশের ক্ষুব্ধ মানুষজন কেন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিলেন, লুট করে নিয়ে গেলেন তাদের ঘরের সমস্ত জিনিসপত্র? এটাকে অনেকে অনেকভাবে দেখছেন, কিন্তু কথা হলো, আপনি কিসের রাজনীতি করলেন, কার জন্য রাজনীতি করলেন, এই রাজনীতি করার পরে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? এটা কি আসলে কাম্য ছিল? এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, সেটা কি আপনারা জানতেন অথবা জানতেন না? এরকম কি হতে পারে? আমরা নানান সময় আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের যারা প্রভাবশালী মন্ত্রী এমপি আছেন তাদের প্রায় জনসমাবেশে বক্তব্য করতে শুনেছি যে যদি একবার কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতা হারায় তাহলে অনেক আওয়ামী লীগের নেতা মারা যাবে এবং ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড, এবং ধ্বংস হয়ে যাবে একদিনের মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে অনেক নেতাকর্মী মারা যাবে। এরকম আশঙ্কা কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি এবং নেতাকর্মীরা প্রায়ই তাদের জনসভায় বলে আসছিল বিগত কয়েক বছর ধরে, এবং প্রত্যেকটি ইলেকশনের আগেই কিন্তু তারা এই কথা বলতো। তো যদি আপনি জানেন যে আমরা যে রাজনীতিটা করছি সেই রাজনীতির এমন একটি বেহাল অবস্থা হতে পারে, তাহলে কেন আমরা এই রাজনীতি করলাম? বিশেষ করে আমি বলতে চাই সালমান এফ রহমানের কথা। আমরা সবাই জানি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং তার অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, দেশে বিদেশে তার শিল্প প্রতিষ্ঠানের অনেক সুখ্যাতি সুনাম রয়েছে। তো এমন একজন লোক যখন রাজনীতি করতে গিয়ে যখন তার দল ক্ষমতায় থাকে না, এমন একটি পর্যায়ে যখন আত্মগোপনে চলে যেতে হয় এবং অবশেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনী তাকে আদালতে হাজির করেছে এবং যে মামলা হয়েছে তার বিরুদ্ধে সে মামলায় বর্তমানে তিনি 10 দিনের রিমান্ডে আছেন। আজ 16 আগস্ট, এর মধ্যে ওনার রিমান্ড চলছে। তো এই যে একটা পরিস্থিতি, এই রাজনীতি আমরা কেন করব? কেন প্রয়োজন এই ধরনের রাজনীতি করার? ইতিমধ্যে শুনতে পেরেছি বা আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে গণমাধ্যমে যে খবরগুলো আসছে সালমান এফ রহমানের, যে উনি বাংলাদেশের ব্যাংক ডাকাতি এবং ঋণ খেলাপি, তারপরে শেয়ার বাজার ধ্বংস করা, শেয়ার বাজারের সমস্ত টাকা তুলে নেওয়া, এই ধরনের কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন। শুধু উনি নয়, ওনার ছেলে, উনিও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর মধ্যে একবারে কয়েকটি ব্যাংকের টাকা উনি একাই ঋণ হিসাবে নিয়ে নিয়েছেন, যে টাকাগুলো উনি আর দিচ্ছেন না।
তো ইতিমধ্যে সমস্ত খবর, সমস্ত পত্রিকা, টেলিভিশনে এই খবরগুলো আসছে। তো প্রশ্ন হলো যে একজন মানুষের জীবনে আসলে কত হাজার কোটি টাকা দরকার? আপনার তো ছিল, প্রচুর ছিল, আপনার ইন্ডাস্ট্রিয়াল ছিল, আপনার অর্থ ছিল, আপনার সম্মান ছিল, আপনার সমাজে একটা বেঁচে থাকার মতো ভালোই পরিস্থিতি ছিল। তাহলে এত কিছু থাকার পরেও কেন আপনাকে এই ধরনের রাজনীতি করতে হলো? যে এই রাজনীতি যখন আপনি ক্ষমতায় থাকছেন না, তখন আপনাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে এবং আত্মগোপনে চলে যেতে হচ্ছে এবং আপনি অ্যারেস্ট হচ্ছেন, আপনাকে জেলে যেতে হচ্ছে। তাহলে এই রাজনীতির মানে কি? মানে এত সম্পদ থাকতে কেন আবার আপনাকে এই ব্যাংকগুলোকে ধ্বংস করতে হবে, শেয়ার বাজারকে ধ্বংস করতে হবে? তো এই যে ব্যাংকগুলো ধ্বংস করলেন, এই ব্যাংকের যে টাকা, সেই টাকা তো জনগণের। এই যে শেয়ার বাজার থেকে আপনি হাজার কোটি টাকা তুলে নিলেন, সেই টাকা তো জনগণের। আমরা দেখেছি 2011 সালের দিকে শেয়ার বাজার যখন ধ্বংস করে দিলেন, তখন অনেক মানুষ তার ইনভেস্ট ফেরত না পেয়ে, অথবা অনেক ইনভেস্টার শেয়ার বাজারে নানান মানুষের কাছ থেকে টাকা হাওলাতে এনে, ধার এনে সেই টাকাগুলো ইনভেস্ট করেছিল শেয়ার বাজারে। তো ধস হওয়ার পরে সেই টাকা ফেরত দিতে না পেরে, অথবা নিজের যেই অর্থ, সারা জীবনের সঞ্চিত অর্থ শেয়ার বাজারে লুট হয়েছে, সেই কষ্ট সহ্য করতে না পেরে আমরা দেখেছি অনেকে আত্মহত্যা করেছেন। আমরা সে সময় নানান পত্রপত্রিকা, টেলিভিশনের খবরে দেখেছি। তো কেন এই লুটতরাজ? একটি কথা আছে যে আমার চলার মতো সম্পদ নেই, আমার অট্টালিকা করার মতো সম্পদ নেই, আমার গাড়ি কেনার মতো সম্পদ নেই। তাহলে আমি মানে লুট করার মতো একটা লজিক খুঁজে পাই যে ঠিক আছে, উনি খুব লাক্সারিয়াস লাইফ উনি মেনটেন করতে চাচ্ছেন, এই কারণে উনি এই ব্যাংক লুট করেছেন, শেয়ার বাজার লুট করেছেন। ওনার তো আগে থেকেই পর্যাপ্ত আছে, তাহলে উনি কেন এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হলেন? তো এই ধরনের আলোচনা আসলে এই পুরো বাংলাদেশ জুড়ে চলছে যে গত সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে যত অপকর্ম হয়েছে, সেই অপকর্মের আসলে এই ফল হচ্ছে এটাই যে ক্ষমতা হাতছাড়া হওয়ার পরপরই শেখ হাসিনা তো পালিয়েছেন সর্বপ্রথম, তারপর ওনার যে মন্ত্রী পরিষদ এবং ওনার যে সংসদের এমপিরা সবাই আসলে গা ঢাকা দিয়েছেন। এখন নানান পত্রপত্রিকা, টেলিভিশনে, গণমাধ্যমে বেরিয়ে আসছে যে ওনাদের মন্ত্রী এমপিরা কিভাবে এই দেশের অর্থ সম্পদ লুট করেছেন এবং এই অর্থ সম্পদ দেশের বাহিরে পাচার করেছেন। ইতিমধ্যে অনেকগুলো রিপোর্ট হয়েছে। শেখ হাসিনাও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি সেখান থেকে নাকি বেনিফিট নিয়েছেন এই প্রজেক্টের মাধ্যমে। তো ধীরে ধীরে আসলে বেরিয়ে আসছে এই অপকর্মের কথা, এবং কিভাবে বাংলাদেশ ব্যাংক এই সমস্ত মন্ত্রী এমপিদের অনৈতিকভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে তাদেরকে ঋণ দিয়েছেন, এবং একটি ঋণ পরিশোধ করতে পারছে না, তারপরে আবার দ্বিতীয়বার ঋণ দেওয়া, এই যে দফায় দফায় ঋণ দেওয়া, সেই টাকাগুলো আর ফেরত আনতে না পারা, দেশের অর্থনীতির অবস্থা এখন যে বঙ্গুর হালে চলে গেছে, সেখান থেকে কিভাবে টেক ব্যাক করবে বাংলাদেশ, এবং সেখান থেকে কিভাবে বাংলাদেশ ব্যাংক আবার সচল অবস্থায় ফিরে আসবে, সেই টেনশনই আছেন এখন বাংলাদেশের অর্থনীতিবিদরা। এই যে আওয়ামী সরকার তার ক্ষমতা চলে যাওয়ার পরপরই সমস্ত নেতাকর্মীরা দেশ ছেড়েছেন, আত্মগোপনে আছেন, এর মধ্যে কিছু ধরাও পড়েছে। এর থেকে আমাদের যারা ভবিষ্যতে রাজনীতি করবেন এবং ভবিষ্যতে এদেশে মন্ত্রী এমপি হবেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল বার্তা এবং বড় ধরনের একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ হচ্ছে এই ধরনের ব্যাপার থেকে যদি বাংলাদেশ আগামীতে যারা নেতৃত্ব দিবেন, তারা যদি শিক্ষা নিতে না পারেন অথবা এর থেকে যদি না শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে হয়তো যারা মন্ত্রী এমপি হবেন বা দেশ চালাবেন, তাদেরও কিন্তু এই অবস্থা হতে পারে, জনরোষে পড়ে এবং ছাত্র আন্দোলনের মুখে পড়ে। তো আশা করি যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন, রাজনীতি করবেন, তারা এই বিষয়টি মাথায় রাখবেন, কোনোভাবেই যাতে জনগণ এরকম কোনো সন্দেহ বা অভিযোগ তুলতে না পারে যে এই মন্ত্রী বা এই এমপি অমুক প্রজেক্ট থেকে এত লক্ষ টাকা, এত কোটি টাকা মেরে দিয়েছে। আমরা যেটা দেখেছি গত আওয়ামী সরকারের আমলে আওয়ামী নেতাকর্মীদের
পুনর্বাসনের নামে যে সরকার যে কিছু প্রজেক্ট দিয়েছে, যেখানে কোনো প্রজেক্টের প্রয়োজন নেই, যেখানে কোনো উন্নয়নের প্রয়োজন নেই, সেখানেও নেতাকর্মীদের পুনর্বাসন করার জন্য নতুন করে প্রজেক্ট ওপেন করেছে এবং প্রজেক্ট দিয়েছে যাতে সেই নেতাকর্মীরা সেই প্রজেক্টের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে পারে। তো আসলে এগুলো করে অবশেষে কি হাল হয় তা আমরা এই প্রথম দেখতে পেলাম যে আওয়ামী সরকারের মধ্য দিয়ে কি অবস্থা হয়। আশা করি যারা সামনে নেতৃত্ব দিবেন বা রাজনীতি করবেন জনগণের জন্য, রাজনীতিটা যাতে শুধু জনগণের জন্য হয়, নিজের জন্য যাতে না হয়, নিজের পরিবার এবং নিজের আত্মীয় স্বজনের জন্য যাতে না হয়, এবং এই রাজনীতি করে কখনোই যাতে এই বিদেশ সেকেন্ড হোম করতে না পারে, গাড়ি বাড়ি করতে না পারে, অর্থ পাচার করতে না পারে, সেই লক্ষ্য রেখেই যেন আগামীতে রাজনীতিবিদরা পথ চলে এবং এগিয়ে যায়। রাজনীতি করে জনগণের জন্য, রাজনীতি যাতে এরকম না হয় নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের বিদেশে সেকেন্ড হোমের জন্য অথবা টাকা পাচারের জন্য। সেই প্রত্যাশায় আজকে এখানেই, সবাই ভালো থাকবেন।